ওকে, ইলাস্টিসিটি কি? ইলাস্টিসিটি কি? একটা প্রপার্টি, একটা অবজেক্টের প্রপার্টি। দেখ, ইলাস্টিসিটি, ভিসকোসিটি, সারফেস টেনশন, ফ্লুইড প্রেশার, এগুলো হচ্ছে বিভিন্ন সাবস্টেন্সের প্রপার্টি। ওকে, কোনোগুলো লিকুইডের প্রপার্টি, কোনোগুলো সলিডের প্রপার্টি, কোনোগুলো বোথের প্রপার্টি। প্রথমে আমরা আসবো ইলাস্টিসিটি ব্যাপারটা কেমনভাবে কাজ করে। আমরা বাড়িতে সবাই ইলাস্টিক ব্যান্ড দেখেছি। কি দেখেছি? ইলাস্টিক, হ্যাঁ, কি দেখেছি ইলাস্টিক ব্যান্ডে? টানবো, বড় হয়ে যাবে, ছেড়ে দেব, তখন অরিজিনাল শেপে চলে আসবে, রাইট? কেন 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 হবে এটা? কেন হবে এটা অস্মিত? কেন হবে এটা? ইলাস্টিসিটির জন্য তো বুঝলাম, মানে কেন, সেটাই কেন? আচ্ছা, পোটেনশিয়াল স্টোর হয়ে থাকে। ওকে, আর কেউ কিছু? কেন? না, ওরকম কিছু না, বল। স্প্রিংয়ের মতো কাজ করে কেন? স্প্রিংয়ের মতো কাজ করে কেন? ওকে, আচ্ছা, ধর এইখানে আমার একটা রাবার ব্যান্ড আছে। আমি কি করলাম, যে রাবার ব্যান্ডটার ইনিশিয়াল একটা স্টেট দেখলাম। এবার আমি যদি বলি রাবার ব্যান্ডটাকে আমি এই দিকে একটা ফোর্স দিয়েছি, তাহলে রাবার ব্যান্ডটা এক্সটেন্ডেড হচ্ছে। রাবার ব্যান্ডটাকে একটা ফোর্স দিয়ে নিচের দিকে টানলে রাবার ব্যান্ডটা কি হচ্ছে? শুনতে পাচ্ছি না, কি হচ্ছে? তাহলে একটা প্রপার্টি, যে প্রপার্টির জন্য একটা বডিকে ফোর্স দিলে সে এক্সটেন্ডেড হয়, সেটা কি ইলাস্টিসিটি? না। একটা বডিকে ফোর্স দিলাম, সে এক্সটেন্ডেড হলো, সেই প্রপার্টিটা কি ইলাস্টিসিটি বলবো? না। তার মানে তোদের কথা থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে আসছে, যে আমি যখন ওকে একটা ফোর্স দিলাম নিচের দিকে, ও ইলংগেটেড হয়ে গেছে। কিন্তু যখন ফোর্সটা ছেড়ে দিলাম, তখন ও চাইবে যেদিকে ফোর্স দিয়েছিলাম তার উল্টো দিকে যেতে, তাই না? যখন ফোর্সটা দিয়ে ওকে আমি ছেড়ে দিলাম, ও কি চাইবে? যেদিকে ফোর্সটা দিয়েছিলাম, যেদিকে ইলংগেশনটা হয়েছিল, তার উল্টো দিকে যেতেও যেতে পারে। তাহলে তার উল্টো দিকে যদি যেতে হয়, তাহলে তো একটা ফোর্স লাগবে। ফোর্স ছাড়া যেতে পারবে না, এমনি এমনি কী করে যাবে? ও তো রেস্টে ছিল, ট্রেনে যখন ছেড়ে দিয়েছি রেস্টে, তারপরে তো এখান থেকে ধীরে ধীরে উপরে যাচ্ছে। তাহলে ও একটা মোমেন্টের পর থেকে, রেস্ট থেকে ওই দিকে যাওয়া শুরু করলো। তার মানে নিশ্চয়ই উল্টো দিকে একটা ফোর্স কাজ করেছে। আগে দেখো এইটুকু পরিষ্কার কিনা। তাহলে এই যে উল্টো দিকে ফোর্সটা কাজ করলো, সেই ফোর্সটা কে দিল? সেই ফোর্সটা কে দিল? না, সেই ফোর্সটা কে দিল? সেই ফোর্সটা কে দিল? না, সেই ফোর্সটা কে দিল? মলিকিউলস বলতে পারি। তার মানে ওই ফোর্সটা কি এর ভেতরের নিজস্ব? অস্মিত এই কোনায়, রাসেল মাছ অস্মিতের জায়গায়। তাহলে ওই ফোর্সটা কি ও নিজে দিল? ওর ভেতর থেকে দিল? ওর উল্টো দিক ওর ভেতর থেকে কাজ করলো? তাহলে ফোর্সটা কি ইন্টারনাল? কিন্তু এখানে তো তাই হচ্ছে, ইন্টারনাল ফোর্সের জন্যই তো এগিয়ে যাচ্ছে, তাই না? তার মানে যে ফোর্সটা হচ্ছে, দ্যাট ইজ ইন্টারনাল ফোর্স, রাইট? একটা ইন্টারনাল ফোর্সের জন্য। আচ্ছা, ইন্টারনাল ফোর্সটা কি চাইছে? ওর আগের পজিশনটাকে রিস্টোর করতে চাইছে, তাই না? ইন্টারনাল ফোর্সটা কি চাইছে? যে আগের যে পজিশনটা ছিল, যাতে ওর ইলংগেটেড পজিশন থেকে আগের পজিশনে শিফট করা যায়। তাহলে এই যে ফোর্সটা পেছন দিকে কাজ করছে, এর নাম দেব আমরা রেস্টোরিং ফোর্স। কি নাম দেব? রেস্টোরিং ফোর্স। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস জানবো। তাহলে এই যে চেঞ্জটা হচ্ছে একটা বডিতে, এই চেঞ্জটা কিন্তু ফোর্সের জন্য হচ্ছে। কিন্তু যখন এটাকে নিয়ে আমি ক্যালকুলেশন করতে যাব, তখন কিন্তু ফোর্সটা আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট নয়। আমার কাছে ইন্টারেস্টিং ফ্যাক্ট ফোর্স পার ইউনিট এরিয়া। কি ইন্টারেস্টিং ফ্যাক্ট? ওকে, এই যে ফোর্স পার ইউনিট এরিয়া, এটাকে আমরা বলবো স্ট্রেস। কি বলবো? তাহলে স্ট্রেস হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। ভালো কথা। তার মানে রিস্টোরিং ফোর্স পজিশনের উপর ডিপেন্ড করে।
এই ফোর্সটা আমি অ্যাপ্লাই করেছি। রিস্টোরিং ফোর্স এইভাবে কাজ করে না, যতটা পজিশন দূরে থাকে তত তার ফোর্সের ভ্যালু হয়, যত বেশি দূরে থাকবে তত ফোর্সের ভ্যালু বেশি, যত কাছে থাকবে তত ফোর্সের ভ্যালু কম। বোঝা গেল? গাটার যত বেশি টানবি তত উল্টো দিকে টান বেশি লাগে, যত কম টানবি তত কম টান লাগে। সো ফোর্সটা পজিশন ডিপেন্ডেন্ট। না, বলতে পারি না ওইভাবে। না, আমি এটা বলতে পারি যতটা এনার্জি খরচা করেছি যখন ওর আগের জায়গায় চলে গেল ততটা এনার্জিও রিলিজ করলো, আমি এটা বলতে পারি। আমি বলতে পারি না যে কতটা ফোর্স, কারণ ফোর্সটা ফিক্সড নয়, ফোর্সটা চেঞ্জ হচ্ছে। ওকে, আচ্ছা, এটা গেল। এবার আসি নেক্সট জিনিসে। তাহলে স্ট্রেসকে আমরা বুঝতে পেরেছি। এবার ওর তো একটা অরিজিনাল লেন্থ ছিল, ওর অরিজিনাল লেন্থ এখান থেকে এতটা ক্যাপিটাল এল, তাহলে ওকে আমি টেনেছি, টেনে ওর একটা লেন্থের চেঞ্জ হয়েছে। তাহলে এইটা যদি আমি L1 ধরি, এখান থেকে এতটা যদি আমি L2 ধরি, বলতে পারবি চেঞ্জ ইন লেন্থ কত? গুড। তার মানে চেঞ্জ ইন লেন্থ ডেল্টা L ইকুয়ালস টু L2 মাইনাস L1, রাইট? আচ্ছা, আমার না খুব ইন্টারেস্টেড এই ডেল্টা এলে। কীরকম? এই যে চেঞ্জ ইন লেন্থ, ধর মনে কর এত বড় একটা রাবার ব্যান্ড আছে, সেই রাবার ব্যান্ডটাকে আমি টেনেছি, সেটা এতটা বেড়েছে। আর এইটুকু একটা রাবার ব্যান্ড আছে, সেটাকেও আমি টেনেছি, সে এতটা বেড়েছে। বলতে পারবি কার ক্ষেত্রে আমার চেঞ্জ বেশি হয়েছে? ছোটটা। তার মানে কতটা বাড়লো সেটা ইন্টারেস্টিং, নাকি কতটা বাড়লো সেটা বেশি ইন্টারেস্টিং? গুড। তার মানে ঠিক কতটুকু বাড়লো সেটা ইন্টারেস্টিং নয়, কতটা অরিজিনাল ছিল তার উপরে কতটা বাড়লো সেটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং। এই যে ফ্যাক্টরটা, যেটাকে আমি বলবো স্ট্রেইন, কি বলবো? স্ট্রেইন হচ্ছে চেঞ্জ বাই অরিজিনাল। স্ট্রেইন কি? চেঞ্জ বাই অরিজিনাল। স্ট্রেইন কি? গুড। তাহলে এবার যদি আমি লঞ্জিটিউডিনাল স্ট্রেন বলি, তাহলে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। যদি ভলিউম স্ট্রেন বলি, তাহলে চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম। চেঞ্জ বাই অরিজিনাল, এটা মাথায় রাখতে হবে। এখন হুক একটা কথা বললো, এটাকে বলে হুকস ল। কি বলে? হুকস ল। হুক বলে গেল যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, কিন্তু এর একটা কন্ডিশন আছে, সব সময় নয়। আমরা যত টানবো, তার মানে যত ডিফরমেশন হবে উল্টো দিকের ফোর্স তো তত বেশি কাজ করবে। তাই দেখ, স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, যে ডান দিকে থাকে তার উপরে বাঁ দিকের টার্মটা ডিপেন্ড করে না। এফ ইকুয়ালস টু এম এ, তাহলে অ্যাক্সেলারেশন বা মাসের উপরে ফোর্স ডিপেন্ড করছে। তাহলে যে ডান দিকে থাকে তার উপর ডিপেন্ড করে বাঁ দিকের কোয়ান্টিটি, রাইট? তাহলে স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, তাহলে কে বেশি ফান্ডামেন্টাল, স্ট্রেস না স্ট্রেন? স্ট্রেন বেশি ফান্ডামেন্টাল। তাহলে স্ট্রেনকে বাংলায় বলে বিকৃতি। কি বলে? হ্যাঁ, ইয়েস। তার মানে ডিফরমেশন একটা। তাহলে ডিফরমেশন ইজ মোর ফান্ডামেন্টাল, যত ডিফরমেশন হবে তার উল্টো দিকে তত বেশি স্ট্রেস কাজ করবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এবার হুক বলল ঠিক আছে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, কিন্তু সব কন্ডিশনে নয়, এর একটা স্পেশাল ক্লজ আছে। এ তখনই প্রপোর্শনাল হবে যখন ও উইদিন ইলাস্টিক লিমিট থাকবে। উইদিন ইলাস্টিক লিমিট কথাটা খুব ইম্পর্টেন্ট। ইলাস্টিক লিমিট কি? যতক্ষণ অবধি বডিটা ইলাস্টিসিটিটা মেনটেন করতে পারবে, দ্যাট ইজ দি ইলাস্টিক লিমিট। আচ্ছা, তুই একটা রাবারকে টানছিস, একটা সময় পর কি হয়? ছিঁড়ে যায়। তাহলে কি আর ইলাস্টিক থাকলো না? তাহলে একটা সময় ব্রেক করে যাচ্ছে, ওটাকে ব্রেকিং পয়েন্ট বলে। তাহলে একটা সময় পর তো আর ইলাস্টিসিটিটা মেনটেন করতে পারছে না, ওর ইলাস্টিক লিমিটটা তো একটা সময় পর পার হয়ে যাচ্ছে। তাহলে সেই সময়ে এই রিলেশনটা কাজ করবে না, বা তার আগেও কিছু জায়গা আছে কাজ করবে না, আমরা আসবো। এইটা কখন কাজ করবে? উইদিন ইলাস্টিক লিমিট। মাথায় রাখবে, কোশ্চেনে কিন্তু আসে উইদিন ইলাস্টিক লিমিট। ওকে, ইট উইল ওয়ার্ক উইদিন ইলাস্টিক লিমিট। আচ্ছা, চলো হুকস ল থেকে আমরা একটু একটা বডি যে ইলাস্টিক ইন নেচার সে কেমন হয় সেটা একটু জানি। তার আগে একটা জিনিস জানবো, হোয়াট ডু উই মিন বাই প্লাস্টিক বডি? বলতে পারবে কেউ? প্লাস্টিক বডি, হ্যাঁ।
একটা ডিফর্মড শেপকে রিটেইন করার টেন্ডেন্সিকে প্লাস্টিসিটি বলবো। প্লাস্টিক বডি কাকে বলবো? গুড। তার মানে একটা বডি যে তার আগের স্টেটটাই রিগেইন করতে চায় না, সেটাই হচ্ছে একটা প্লাস্টিক বডি। একটা বডি যে সেটা চায় না, সেটা প্লাস্টিক বডি। একটা প্লাস্টিক বডি কেউ এক্সাম্পল দিতে পারবি? মাড। গুড, গুড এক্সাম্পল। আর কেউ? হ্যাঁ, কাইনেটিক স্যান্ড। আচ্ছা, ধারণা নিয়ে আমার খুব একটা কাইনেটিক স্যান্ড ব্যাপারে। ঠিক আছে, ওই যেটা কেটে কেটে ওই ASMR ভিডিওগুলো দেয়। আচ্ছা, বাহ, ঠিক আছে। হ্যাঁ, ওটাও কিছু দূর অবধি বলা যেতে পারে। আর হ্যাঁ, মোল্টেন সুগার তো লিকুইড হয়ে গেল। আমরা এখানে লিকুইড পলিথিন। পলিথিন পুরোপুরি নয়, পলিথিন ইলাস্টিক হতে পারে। আর আর গ্লাস। গ্লাস অনেক দূর অবধি প্লাস্টিক। তো মানে ট্রুলি প্লাস্টিক বডি আমরা কি খুঁজে পাচ্ছি? ট্রুলি প্লাস্টিক বডি পাচ্ছি না। আচ্ছা, ট্রুলি ইলাস্টিক বডি। আচ্ছা, কে বেশি ইলাস্টিক? স্টিল বেশি ইলাস্টিক না রাবার বেশি ইলাস্টিক? আমি বলেছিলাম স্টিল বেশি ইলাস্টিক। ওকে, কারণ স্টিলকে অল্প ডিফর্ম করলে তার মধ্যে রিস্টোরিং ফোর্সের ভ্যালু বেশি হয়। ওকে, তার মানে আমরা কখনো দেখেছিস লোহার উপরে স্টিলের বল যদি পড়ে কি হয়? দেখেছিস স্টিলের বল অনেক বেশি লাভ খায়। বা কখনো বাড়িতে দেখেছিস মুক্ত যদি উপর থেকে পড়ে যায়, মুক্ত কেমন জাম খায়? তার মানে ওগুলোও কিন্তু ইলাস্টিক বডি। ওকে, যদি ইলাস্টিক না হতো তাহলে ওটা হতো না, পড়ার পরে থেবড়ে যেত, মাথা ফেটে যেত, ফুটো হয়ে বেরিয়ে যাবে। কে খেলে স্টিলের বল ইউজ করবে? তুই স্টিলের বল দিয়ে পিংপং খেলবি? হ্যাঁ হ্যাঁ, না না না, ওটা কারণ নয়। ওকে, ওই খেলবে। আচ্ছা, আসছি তাহলে। আমরা এইটুকু বুঝতে পারলাম যে ট্রুলি ইলাস্টিক বডি পাওয়া আমাদের পক্ষে পসিবল না। আমরা এটাও বুঝতে পারলাম যে ট্রুলি প্লাস্টিক বডি পাওয়াও আমাদের পক্ষে পসিবল না। তাহলে আমরা কীরকম বডি পেতে পারি? যেটা পার্টলি ইলাস্টিক বা যেটা পার্টলি প্লাস্টিক। ওকে, একটা ইন বিটুইন একটা রেঞ্জের কিছু পেতে পারি। এবার আমরা একটু দেখব একটা কার্ভ, একটা স্পেশালি কার্ভ দেখব। দেখো, এই কার্ভটা একটু বোঝার ব্যাপার আছে। প্রত্যেকে আঁকা শুরু করো। এই দিকে আমরা প্লট করেছি স্ট্রেইনকে, এইদিকে আমরা প্লট করেছি স্ট্রেসকে। ওকে, আমরা কাজ করছি একটা রাবার বডি নিয়ে। ইমাজিন করো এই রাবার বডিটাকে তুমি স্ট্রেস দিয়েছো। হুক আমাকে কি বলেছে? হুক বলেছে স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন। তাহলে তুমি একে অল্প স্ট্রেস দিয়েছো বলছি, ধরো তুমি একে অল্প চেঞ্জ করেছো, এমনভাবেই বলছি, তুমি করেছো এইভাবে বলছি। যদি প্রপোর্শনাল হয় তাহলে y ইকুয়ালস টু mx প্লাস c, এই ধরনের রিলেশন হয় না? c তো নেই, তাহলে y ইকুয়ালস টু mx, এই রিলেশনে নিশ্চয়ই এরকম একটা স্ট্রেট লাইন হবে, রাইট? এই যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন তো এই প্রপোর্শনালিটিকে ফলো করছে, ফলো করছে তো। তাহলে এই জোনটুকু যেখানে এই প্রপোর্শনালিটি ফলোড হচ্ছে, এই জোনটার নাম দেব লাইন or limit of proportionality. Is that clear? Line or limit of proportionality. তার মানে কি, আমি যদি একটা অবজেক্টকে এখান থেকে নিয়ে এই জায়গায় ছেড়ে দিই, ও আবার এই জায়গাতে চলে আসবে এবং ওর কোনো ডিফরমেশন থাকবে না। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট ও, এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট পি। এবার মনে করো যে এই পয়েন্টটা যখন রিচ করে গেছে, তখন আমি একে চেঞ্জ করছি এবং যতটা ফোর্স দিচ্ছি তার প্রপোর্শনালি চেঞ্জ হচ্ছে। এইখান থেকে যদি আমি আর একটু বেশি ফোর্স দিই, চেঞ্জটা আর একটু বেশি বেশি হয়ে গেল। বোঝা গেল? হয়তো এখানে 10 চেঞ্জ করলে হয়তো 100 করে স্ট্রেইন চেঞ্জ হচ্ছিল। এই জায়গাটা রিচ করার পরে হয়তো 10 চেঞ্জ করলাম, 150 স্ট্রেইন চেঞ্জ হয়ে গেল। বোঝা গেল? তার মানে যতটা স্ট্রেস দিচ্ছি তার তুলনায় বেশি স্ট্রেন হয়ে গেল, বেশি চেঞ্জ হয়ে গেল, বেশি ডিফরমেশন হয়ে গেল। কিন্তু সেটা হলেও এখান থেকে এই জায়গা অবধি একটা পয়েন্ট আছে, সাপোজ এর নাম দিলাম কিউ। এইখানেও যদি আমি এটাকে ছাড়ি, তবুও ও ঘুরে এই জায়গায় চলে আসতে পারে। বোঝা গেল? দেখ,
ঠিক এইখান থেকে এইটুকু রিজিয়নে হুকস ল কিন্তু ফলোড হচ্ছে না, হচ্ছে না। এইখান থেকে এইটুকু রিজিয়নে হুকস ল ফলোড হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও দেখ ও কিন্তু এখান থেকে ছেড়ে দিলে আবার ও পয়েন্টে চলে আসতে পারবে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমি বলবো ইলাস্টিক লিমিট। ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এটার নাম স্পেশালি লিখব ইলাস্টিক লিমিট। ইজ দ্যাট ক্লিয়ার? এটাকে বলবো ইলাস্টিক লিমিট। ওকে, দেড়শো মানে এখান থেকে এইটুকু ভাব, আমি যদি এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করি, তার এখান থেকে এইখানে একটা ডটের দিয়ে ট্রায়াঙ্গেল ড্র করছি, তাহলে এখান থেকে এইটুকুর মধ্যে এতটা গ্যাপ রয়েছে, তাহলে আমি একটা ইকুয়াল স্পেসিং এখানে নিলাম। একটা জিনিস দেখ, তাহলে আমি তো চেঞ্জ করেছি ভার্টিক্যালি মাত্র এইটুকুনি, এখানেও তো চেঞ্জ করেছি ভার্টিক্যালি মাত্র এইটুকুনি, কিন্তু হরাইজন্টাল চেঞ্জ দেখ, এইখান থেকে এই জায়গায় এইটুকু হরাইজন্টাল চেঞ্জ, কিন্তু এইখান থেকে এই জায়গায় এতটা হরাইজন্টাল চেঞ্জ। তাহলে ভার্টিক্যাল চেঞ্জ তো দুটোর ক্ষেত্রেই সেম করলাম, হরাইজন্টাল চেঞ্জ কার ক্ষেত্রে বেশি? বোঝা গেল? তার মানে পি থেকে কিউ এর মধ্যে হরিজন্টাল চেঞ্জ বেশি, তার মানে পি থেকে কিউ এর মধ্যে স্ট্রেস একই থাকলেও স্ট্রেন কি হলো? বেশি হলো। তাহলে তো ইলাস্টিক লটা যেটা হুক আমাকে বলেছিল যে স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, সেটা কি ফলোড হলো না। এটুকু ক্লিয়ার? আচ্ছা, কিন্তু তবুও আমি যদি ওকে কিউতে ছেড়ে দিই, ও পয়েন্টে চলে আসবে। বল। না, এটা এক্সট্রিম লিমিট না, বলছি। এবার তুই কি করলি, তোর মনে হলো না আমি আর একটু স্ট্রেস বাড়াই, এখান থেকে তুই সামান্য একটু স্ট্রেস বাড়াস, ও এখান থেকে একটা নতুন পয়েন্টে চলে যাবে। এখানেও দেখ, তুই যতটা স্ট্রেস বাড়াচ্ছিস তার রেসপেক্টে স্ট্রেন অনেক বেশি হচ্ছে, তাই না? দিয়ে ও একটা পয়েন্টে আসবে, ধর এই পয়েন্টটা, এর নাম দিলাম আর। এবার কিউ অবধি যদি আমি ওকে নিয়ে গিয়ে ছাড়তাম, ওই স্ট্রেসে ও পয়েন্টে পৌঁছাতো, মানে ওর ডিফরমেশন কিছু থাকতো না। বাট এর পর থেকে যদি আর পয়েন্ট অবধি চলে যাই, তখন আমি যদি ওকে ছাড়ি, ও নিজের মতো করে একটা জায়গায় আসবে এবং যেখানে একটা পার্মানেন্ট ডিফরমেশন রয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি যে ওকে ছেড়ে দেওয়ার পরেও এইটুকু জোন রয়ে যাচ্ছে, তার মানে ওকে পুরোপুরি ছেড়ে দেওয়ার পরেও যখন আমার স্ট্রেস 0 হয়ে যাবে, তখনও একটা স্ট্রেইন রয়ে যাচ্ছে। আমরা কি দেখেছি, একটা সদ্য ব্যবহার করা গার্ডার যদি আমরা 10-20 বার ব্যবহার করি, তারপরে গার্ডারটা বড় হয়ে থেকে যায়, বা গার্ডারটা যদি খুব জোরে টেনে রেখে দিই, বড় হয়ে থেকে যায়। জন্মদিনের বেলুন ফোলাতে গিয়ে দেখেছি যে একটা বেলুনকে ফোলানোর পরে যখন রেখে দিই, তখন বেলুনটা নর্মাল যখন ছিল তার থেকে বড় হয়ে যায়, বাট সদ্য একটু ফু দিয়ে ছেড়ে দিলে সেটা কিন্তু আগের শেপেই থাকে। খেয়াল করে দেখেছি আমরা যে সদ্য একটা বেলুন কিনে আনলাম, জাস্ট আস্তে করে অল্প একটু ফু দিলাম, ফু দিয়ে ফুটাকে বন্ধ করে দিলাম, বেলুনটা আবার অরিজিনাল শেপে চলে এলো। কিন্তু ওটাকেই ফুল ফোলালাম যতটা পারলাম, তারপরে ছাড়লাম, দেখবো ওটা ইলংগেটেড হয়ে থাকে। তাহলে পার্মানেন্ট একটা স্ট্রেইন ওর মধ্যে কিন্তু সেই সময় থেকে যায়। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? একটা পার্মানেন্ট স্ট্রেইন থেকে যাচ্ছে। এই যে পয়েন্টটা আর, এই পয়েন্টটাকে বলবো ইল্ড পয়েন্ট। কি পয়েন্ট বলবো? ইল্ড পয়েন্ট। কি পয়েন্ট বলবো? ইল্ড পয়েন্ট। ওকে, YEILD, ইল্ড, POINT, ইল্ড পয়েন্ট। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এবার ইল্ড পয়েন্টের পর থেকে ওর ইলাস্টিক নেচার আমরা আর দেখতে পাবো না। কি করব? ওর ইলাস্টিক নেচার আমরা আর দেখতে পাবো না। এবার কি করলাম, যদি এরপর খুব অল্প যদি স্ট্রেস বাড়াই, সামান্য অল্প, ওর স্ট্রেন খুব বেশি চেঞ্জ হয়। সামান্য বাড়ালে ওর স্ট্রেন খুব বেশি চেঞ্জ হয়। বোঝা গেল? সামান্য বাড়াচ্ছি কিন্তু স্ট্রেন কি হচ্ছে? খুব চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হতে 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 একটা লাস্ট পয়েন্টে এসে পৌঁছায়। এই পয়েন্টে এসে পৌঁছানো অবধি এই যে টোটাল রেঞ্জটা, এইখান থেকে শুরু করে এইখান অবধি, এই জায়গাটা কেমন জায়গা, টেনে রেখে দেবো, ওরকমই থেকে যাবে। কি বললাম? হ্যাঁ, অলমোস্ট প্লাস্টিকের মতো। আমি কিছু দূর অবধি টানলাম, গাড়ারটা টানতে 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 একটা সময় আসে, তারপরে গাড়ারটা আর টানা যায় না, ওটা দড়ির মতো হয়ে যায়। বুঝতে পেরেছিস? হ্যাঁ, ইলাস্টিসিটি নষ্ট হয়ে গেছে।
এক সেকেন্ড, ইলাস্টিসিটি নষ্ট হয়ে গেছে, কিন্তু এই জোনটা হচ্ছে এমন একটা জোন যে জোনে টানার পর ইলাস্টিসিটি নেই, কিন্তু তখনও জিনিসটা রয়েছে। ইলাস্টিসিটি নষ্ট হয়ে গেছে আর এর পর না, আর এর পর ইলাস্টিসিটি নষ্ট হবে, আর এর আগেও ইলাস্টিসিটি থাকবে, কিন্তু সেটা ঠিক তার অরিজিনাল পজিশনে ফেরানোর মতো থাকবে না। কিউ অবধি থাকবে, তার অরিজিনাল পজিশনে ফেরাতে পারবে। ইলাস্টিসিটি কমে যায়নি, ইলাস্টিসিটির প্রপার্টিটা আর সেরকমভাবে নেই, বোঝা গেল কথাটা? ও সেই জন্য যখন পার্মানেন্টলি তুই সব রকম ফোর্স সরিয়ে দিবি, তবু ওর মধ্যে একটা ডিফরমেশন রয়ে যাবে। পরিষ্কার হয়েছে কথাটা? এইটুকু পরিষ্কার হয়েছে। আর এর পর থেকে সাপোজ এই পয়েন্টটার নাম দিলাম এস অবধি, তুই ওটাকে যদি সামান্য একটু স্ট্রেসও দিস, ও অনেকটা বেড়ে যাবে। সামান্য একটু স্ট্রেস দিবি, ও অনেকটা বেড়ে যাবে। এই যে অনেকটা বেড়ে গেল, ও আর ওর আগের জায়গায় ফিরবে না, ওর ইলাস্টিসিটি গেছে। এইটাকে বলবো প্লাস্টিক রিজিয়ন। কি বলবো এটাকে? প্লাস্টিক রিজিয়ন। দিস ইজ প্লাস্টিক রিজিয়ন। ওকে, প্লাস্টিক রিজিয়নের পরে আর একটা মজার জিনিস হয়। প্লাস্টিক রিজিয়নের লাস্ট পয়েন্টে পৌঁছে গিয়েছিস, এবার তুই তোর স্ট্রেস দিচ্ছিস না। কি করছিস না? এতক্ষণ এখান থেকে তো টানছিলিস, একটু একটু করে টানছিলিস, সামান্য হলেও একটু করে স্ট্রেস দিচ্ছিলিস। এইখানে পৌঁছানোর পর তুই আর স্ট্রেস দিচ্ছিস না, উল্টে স্ট্রেস কমাচ্ছিস। বোঝা গেল? স্ট্রেস দিচ্ছিস না, উল্টে কী করছিস? স্ট্রেস কমাচ্ছিস, কিন্তু তবুও ও নিজের ছন্দে এরকম বাড়তে থাকবে। বোঝা গেল? হ্যাঁ, মানে আমি তো ফোর্স দিলেও বাড়বে, কিন্তু এই পয়েন্টের পরে তুই ফোর্স দিচ্ছিস না, তবুও বাড়ছে। ফোর্স দিচ্ছিস না, তবুও কী করছে? বাড়ছে। বাড়তে বাড়তে নিজেই হঠাৎ করে একটা পয়েন্টে এসে এখানে ব্রেক হয়ে যাবে। এই যে পয়েন্টটা টি দিয়ে নাম দিলাম, দিস পয়েন্ট ইজ নোন অ্যাজ ব্রেকিং পয়েন্ট। কি পয়েন্ট বলবো এটাকে? গুড, দিস ইজ ব্রেকিং পয়েন্ট। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কেউ বুঝতে না পেরে থাকলে আমাকে বলবে। ওকে, লিখে নাও।